নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলেই অত্যন্ত ভালো আছো। আমি বিবেক দাস। আজ আমি তোমাদের পড়াতে চলেছি বর্ধমান ইউনিভার্সিটির বেঙ্গলি মেজরের ফার্স্ট সেমিস্টারের তৃতীয় কবিতা, অর্থাৎ মাইকেল মধুসূদন দত্তের কবি কবিতা। তো কবিতাটা শুরু করার আগে মাইকেল মধুসূদন দত্তের জীবন সম্পর্কে আমরা কিছু জেনে নেব। খালি তার জীবনের ওপরই কিছু ধারণা নিয়ে আমরা কবিতাটা শুরু করব। তো মাইকেল মধুসূদন জন্মগ্রহণ করেছিলেন 1824 খ্রিস্টাব্দে যশোর জেলার সাগরদাড়ি গ্রামে তার জন্ম। তার পিতার নাম ছিল রাজনারায়ণ দত্ত এবং মাতার নাম ছিল জাহ্নবী দেবী, এবং তিনি অমৃতাক্ষর ছন্দ নিজে সৃষ্টি করেছিলেন এবং মেঘনাদ বধ মহাকাব্য রচনা করেছিলেন, এটা তো আমরা সকলেই জানি। এবং এই মহান মানুষটির মৃত্যু হয় 1873 খ্রিস্টাব্দে 29 জুন রবিবার। ঠিক আছে, তো এই সামান্য তথ্য আমরা জেনে কবিতাটি পাঠ করছি। তো মাইকেল মধুসূদন দত্ত তার কবিতাটিতে মূলত বোঝাতে চেয়েছেন যে কবি আমরা কাকে বলবো। সৃষ্টির প্রথম দিন থেকে, যেই দিন প্রথম কবিতা সৃষ্টি হয়েছিল, সেই দিন থেকেই মানুষের মনে এই প্রশ্নটা চলে আসছে যে কবি আমরা কাকে বলবো। তো তিনি তার কবিতার মাধ্যমে আমাদের বুঝিয়ে দিয়েছেন যে কবি কাকে বলা উচিত। প্রথম 4টি স্ট্যান্জায় তিনি আমাদের প্রশ্ন করছেন যে কবি আমরা কাকে বলবো, তার পরেরগুলোই তিনি উত্তর দেওয়ার চেষ্টা করছেন। তো দেখা যাক কবি কি বলতে চেয়েছেন। কে কবি, কবে কে মোরে। কবি আমাদের জিজ্ঞাসা করছেন যে কবি আমরা কাকে বলবো, কাকে কবি বলা উচিত। ঘটকালি করি। ঘটকালি শব্দটা আমরা সকলেই শুনেছি। সাধারণত একজন ঘটক থাকে গ্রামে গঞ্জে, যিনি সম্বন্ধ খুঁজে বেড়ান বিবাহের জন্য। একটা নারীর সাথে একটা পুরুষের বিবাহের জন্য তিনি সম্বন্ধ খুঁজে বেড়ান। সেরমভাবেই শব্দে শব্দে বিয়া দেয় যেইজন, মানে শব্দের সাথে শব্দের বিয়ে ঘটিয়ে বা মিলন ঘটিয়ে যে কবিতা সৃষ্টি করে, তিনি কি কবি? আমরা জানি যে কবিতা লিখতে গেলে শব্দের প্রয়োজন অত্যন্ত বেশি, কিন্তু শব্দের সাথে আর একটা শব্দের মিলন ঘটিয়ে দিলেই তো আর কবিতা রচনা করা যায় না। কোন শব্দটা কোথায় বসছে সেটার সম্পর্কে একটা ধারণা থাকা উচিত। তো কবি বলছেন যে শব্দের সাথে শব্দের যে সাধারণভাবে মিলন ঘটিয়ে দেয় তাকেই কি আমরা কবি বলবো? সাধারণভাবে আমরা তাকে কবি বলবো না। তারপর তিনি কি বলছেন, সেই কি সে জমদমি। জমদমি কথাটির অর্থ হচ্ছে জম দমনকারী, অর্থাৎ জমকে যে দমন করতে পারে। তো এই পার্টটা বোঝানোর জন্য আমি কিছু এক্সাম্পল ব্যবহার করছি যাতে তোমাদের এই পার্টটা বুঝতে সুবিধা হয়। তো ধরে নাও যে এখন যারা সেকেন্ড সেমিস্টারে আছে তারা ফার্স্ট সেমিস্টারে এই কবিতাটা অবশ্যই পড়েছে, আমরা পড়ছি, আমাদের পরে যারা ফার্স্ট সেমিস্টারে আসবে তারাও এই কবিতাটা পড়বে। তো কবিতাটা পড়ার মাধ্যমে এটা অমর হয়ে থাকলো এবং জমও এটাকে কোনোদিনও মারতে পারলো না। নিশ্চয় প্রকৃত কবির কবিতা সকলেই পাঠ করতে ভালোবাসবেন। তো যত সেই কবিতাটা পাঠ করবে, পাঠ করার মাধ্যমে সেই কবিতাটা অমর হয়ে থাকবে। তাহলে জমকেও সেই কবিতাটা দমন করতে পারছে, তাই জন্য কবি এখানে জমদমি কথাটির ব্যবহার করেছেন। তারপর বলছেন, তার শিরোপরি শোভে কি অক্ষয় শোভা যশের রতন। শিরোপরি কথাটির অর্থ হচ্ছে মাথার ওপরে। শোভে কি অক্ষয় শোভা যশের রতন। অক্ষয় মানে অমর, মানে কবির যে অমরত্বের মুকুটটা সেই কবির মাথায় কি শোভা পাচ্ছে, যিনি এই শব্দে শব্দে বিয়া দিয়ে কবিতা লিখছেন। তারপরে কবি কি বলছেন দেখা যাক। এই 4টে স্ট্যান্জায় কবি আমাদের জিজ্ঞাসা করছিল যে আমরা কবি কাকে বলবো, এবং এরপরে কবি আমাদের বলছে যে কবি কাকে বলা উচিত। সেই কবি মোর মতে কল্পনা সুন্দরী, যার মনোকমলেতে পাতেন আসন। কবি বলছেন যে আমার মতে সেই কবি যার কল্পনা শক্তি অত্যন্ত সুন্দর, যার কল্পনা শক্তির বলে তার মনের মধ্যে কমলা ফুলের উদ্রেক ঘটে বা কমলা ফুল ফুটে ওঠে। অস্তগামী ভানুপ্রভা সদিশ বিতরী, ভাবের সংসারে তার সুবর্ণ কিরণ। দেখবে যখন সূর্য অস্ত যায় তার যে একটা লাল আভাটা পুরো পশ্চিম আকাশকে রাঙিয়ে তোলে, তেমনি প্রকৃত কবির কবিতা তার সুবর্ণ কিরণ ভাবের সংসারে ছড়িয়ে দিচ্ছে একেবারে অস্তগামী সূর্যের মতো। বন্ধুরা, এর পরবর্তী পর্বে যাওয়ার আগে আমি তোমাদের একটা কোশ্চেন করতে চাই যে শিরোপরি কথাটি অর্থ কী, এটা তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে। আমি দেখতে চাই যে তোমরা কত মনোযোগ দিয়ে এই কবিতাটা শুনছো। তার পরবর্তী পর্যায়ে যাওয়া যাক।
আনন্দ আক্ষেপ ক্রোধ যার আজ্ঞা মানে, অর্থাৎ আনন্দ আক্ষেপ ক্রোধ এই মনের যে সকল অনুভূতিগুলি আছে সেগুলো যিনি সঠিক স্থানে প্রস্তুত করতে পারে। ধরে নিই একটা মানুষ মারা গেছে, সেখানে যদি আমরা আনন্দের একটা অনুভূতি বা অনুভূতি সূচক শব্দ ব্যবহার করি, তাহলে তো সেখানটায় কোনো মানেই দাঁড়াচ্ছে না, যেটা একটা খারাপভাবে দেখাচ্ছে। আর আক্ষেপের জায়গায় আমরা যদি ক্রোধ দিয়ে দিই তো সেটাও ভালো হচ্ছে না। তো যিনি সঠিক স্থানে সকল অনুভূতিগুলি সঠিক সঠিক শব্দে প্রয়োগ করতে পারেন, তিনি হচ্ছেন প্রকৃত কবি। এইগুলির মাধ্যমে কবি বোঝাতে চাইছেন যে প্রকৃত কবি আমরা কাকে বলবো বা একটা কবিতা কিভাবে সৃষ্টি হয়। তারপর বলছেন, অরণ্যে কুসুম ফোটে যার ইচ্ছা বলে, নন্দন কানন হতে যে সুজন আনে, পারিজাত কুসুমের রম্য পরিমলে। মানে অরণ্যে যার ইচ্ছা শক্তির বলে কুসুম ফুল ফুটে উঠছে। নন্দনকানন কথাটির অর্থ হলো স্বর্গের পুরী। তো সেখান থেকে সুজন নিয়ে আসছে পারিজাত। পারিজাত কথাটির অর্থ হচ্ছে স্বর্গের ফুল, যেটা চির বসন্তের বার্তা দেয়। কুসুমের রম্য পরিমলে, কুসুমের রম্য পরিমল, রম্য মানে হচ্ছে আমাদের সুন্দর, আর পরিমলে অর্থাৎটি হচ্ছে বাতাস। মানে এই সকল লাইনের মাধ্যমে কবি বোঝাতে চাইছেন যে স্বর্গের যে পারিজাত ফুল আছে, তার যে সুন্দর বাতাসের মধ্যে থেকে তার গন্ধটা আছে, সেটা প্রকৃত কবির কবিতার মধ্যে থেকেও আর কি বষ্টিত হচ্ছে বা ফুটে উঠছে বা উঠে আসছে। মরুভূমি তুষ্ট হয় যাহার ধ্যানে, বহে জলবতী নদী মৃদু কলকলে। এই কথাটার একটা অন্তর্নিহিত অর্থ আছে, আগে বাহ্যিক অর্থটা বুঝে নিই। মরুভূমি তুষ্ট মানে মরুভূমি যার ধ্যানে আর কি, মরুভূমিতে যার ধ্যানে জলবতী নদী বয়ে চলে যাচ্ছে, এটা কখনো সম্ভব নয়, কারো ধ্যানের মরুভূমিতে জলবতী নদী বয়ে যেতে পারে না। এর অন্তর্নিহিত অর্থটা একটা এক্সাম্পলের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি। ধরে নাও কোনো একটা পাঠক আছে, সে কবিতা পড়তে অত্যন্ত ভালোবাসে বা গল্প পড়তে খুবই ভালোবাসে। একদিন তার মায়ের কাছ থেকে বা স্যারের কাছ থেকে খুবই সে বকা খেয়েছে এবং সে অত্যন্ত দুঃখিত আছে। এবার সে নিজের পছন্দের একটা বই খুলে বসে গেল এবং সেটা যখনই পাঠ করলো তার মনটা অত্যন্ত ভালো হয়ে গেল। তো এইটার মাধ্যমে কবি এটা বোঝাতে চেয়েছেন যে মরুভূমি বলতে কবি বোঝাতে চেয়েছেন সেই পাঠকটা যেটা দুঃখিত ছিল সেটা মরুভূমির মতো শুষ্ক বোঝাতে চেয়েছেন, আর জলবতী নদীটা বোঝাতে চেয়েছেন সেই কবিতাটা যেটা পাঠ করে তার মনটা উৎফুল্ল হয়ে গেল এবং তার মনের মধ্যে যে শুষ্কতাটা বদ্ধতাটা ছিল সেটা ধুয়ে মুছে গেল। প্রকৃত কথায় মরুভূমিতে কারো ধ্যানে জলবতী নদী বয়ে চলতে পারে না। এটা কবি তার অন্তর্নিহিত যে আবেগ বা দুঃখ কষ্টগুলো আছে সেগুলো কবিতা পাঠ করে যে দূরে সরে গেল সেটা বোঝাতে ব্যবহার করেছে। তো আমাদের মাইকেল মধুসূদন দত্তের কবি কবিতাটি শেষ হয়ে গেল। এর পরবর্তীতে কোন কবিতা বা গল্প বা প্রবন্ধে তোমরা ভিডিও চাও আমাকে কমেন্ট বক্সে জানিও। এখন আপাতত বিদায় নিলাম, দেখা হচ্ছে পরের ভিডিওতে।